আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি এস এ বিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। স্পেনে প্রবাসীদের জন্য সুবর্ণ সুযোগ, বৈধতা পাচ্ছে 5 লাখ অভিবাসী। কাগজপত্র জটিলতায় 10,000 বাংলাদেশিদের বঞ্চিত হওয়ার শঙ্কা। ইতালির নাগরিকত্ব আইনে আসছে বড় পরিবর্তন, কমছে আমলাতান্ত্রিক জটিলতা, উপকৃত হবেন বাংলাদেশি সহ অভিবাসীরা। এবং মালদ্বীপের থিলাফুসিতে বাংলাদেশি শ্রমিক নিহত, 2 দিন নিখোঁজের পর মরদেহ উদ্ধার, অভিযুক্তের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2026 সালের 31 ডিসেম্বরের মধ্যে 5 লাখ অবৈধ অভিবাসীকে নিয়মিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্পেন সরকার। এই পদক্ষেপের আওতায় বাংলাদেশি প্রবাসীরা অনেকেই নিয়মিত হওয়ার সুযোগ পাবেন। তবে পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট ইস্যুতে দীর্ঘসূত্রতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রায় 10,000 বাংলাদেশি প্রবাসী এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এই পদক্ষেপ স্পেনের অভিবাসী ইতিহাসে একটি বড় ঘটনা এবং স্পেন সহ ইউরোপের অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। 2001 ও 2005 সালে স্পেনে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও 2026 সালের আগে এরকম সহজ শর্তে অভিবাসীদের নিয়মিত করার সিদ্ধান্ত আগে কখনো নেওয়া হয়নি। স্পেনের এই উদ্যোগে বিশেষভাবে উপকৃত হবেন বাংলাদেশি প্রবাসীরা, যাদের মধ্যে প্রায় 20,000 মানুষ এই সুযোগ থেকে উপকৃত হতে পারবেন। তবে 31 ডিসেম্বর 2025-এর আগে যারা স্পেনে প্রবেশ করেছেন, শুধু তারাই এই সুবিধা পাবেন। বহুল প্রতীক্ষিত ও আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনবে ইতালি সরকার। নতুন বছরে এ সংক্রান্ত সুবিধা পাবেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে 2026 সালের বাজেটে এই আইন এনেছে। এই আইনে ডিজিটাল সুবিধা পাবেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। নাগরিকত্ব এই আইন পরিবর্তনের ফলে আমলাতান্ত্রিক অনেক জটিলতা কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজ শুরু করার পর চলতি বছরের মাঝামাঝি এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন অভিবাসীরা। সরকার ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ নিয়েছে। মালদ্বীপের থিলাফুসিতে একটি কর্মক্ষেত্রে বাংলাদেশি শ্রমিক আমিন মিয়া নিহতের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, খননকারী যন্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে, যা যথাযথ সতর্কতা ছাড়াই পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে গত 26 জানুয়ারি আমিন মিয়া নিখোঁজ হন। 2 দিন পর 28 জানুয়ারি থিলাফুসির একটি কর্মস্থলের আবর্জনার স্তূপের ভেতর থেকে ওই প্রবাসী বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, 32 বছর বয়সী শ্রীলঙ্কার নাগরিক হেসান মাদুরাঙ্গা দিশানায়ক মেনিকা একটি খননকারী যন্ত্র পরিচালনা করছিলেন। তদন্তে উঠে এসেছে, যন্ত্রটির আঘাত লাগার ফলেই আমিন মিয়ার মৃত্যু ঘটে। অভিযুক্ত মেনিকাকে ফৌজদারি আদালতে হাজির করা হলে আদালত তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার বাংলাদেশের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সংবিধান সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে গণভোট। আর ফলাফলে বড় চমক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের মিত্ররা জয়ী হয়ে অর্জন করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এখন প্রশ্ন শুধু একটাই, কবে এবং কিভাবে গঠিত হবে নতুন সরকার? বিস্তারিত জানাচ্ছেন মাসুদ হাসান। 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি নতুন ইতিহাসের সূচনা হলো। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক মানচিত্র বদলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন, সঙ্গে হয়েছে সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদের ভিত্তিতে গণভোট। আর ফলাফলে বিএনপি ও তার মিত্ররা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এখন প্রশ্ন শুধু একটাই, কবে এবং কিভাবে গঠিত হবে নতুন সরকার? সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ বাধ্যতামূলক। কিন্তু সমস্যা একটাই, আগের সংসদ বিলুপ্ত, স্পিকার নেই। সেক্ষেত্রে 2টি পথ খোলা আছে। 1, রাষ্ট্রপতি মনোনীত কেউ, যেমন প্রধান বিচারপতি, শপথ পাঠ করাবেন। যদি সেটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনার নিজেই শপথ গ্রহণ করাবেন। সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করবেন সেই ব্যক্তিকে যিনি সংখ্যাগরিষ্ঠ আস্থা পাবেন। 200-র অধিক আসন পাওয়া বিএনপি ঘোষণা করেছে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবকে কেন্দ্র করে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন হবে।
রাজপথের আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি একত্রিত হবে এই সরকারের ভিত্তি হিসেবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন, এরপর অন্য মন্ত্রীরা। মন্ত্রীদের 10 ভাগের 9 ভাগ সংসদ সদস্য হতে হবে, বাকি 1 ভাগ হবে টেকনোক্রেট। আগামী 15 থেকে 16 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ, আর 17 থেকে 18 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ এবং নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ। অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার আগেই পুরো ক্ষমতা হস্তান্তর হবে। গণভোটে প্রায় 68% মানুষ হ্যাঁ বলেছে, ফলে নতুন সংসদ বাধ্য সংবিধান সংস্কারে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ, নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সবই বাস্তবায়ন করা হবে। তবে রাজনৈতিক দলগুলোর কিছু ভিন্নমত আছে, বিশেষ করে উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে। 2026 সালের ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য গণতান্ত্রিক পুনর্জন্মের সময়। নতুন সরকার, নতুন সংসদ, সংবিধান সংস্কার সব মিলিয়ে ইতিহাস রচিত হতে চলেছে। দেশ কিভাবে নতুন অধ্যায়ের সূচনা করবে তা দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। মাসুদ হাসান, বাংলা টিভি। প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। বরাবর এই শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনের দরবার হলেও এ রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলেছে। একই দিনে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল 10:30টায় নতুন এমপিদের শপথ অনুষ্ঠান হবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে। 297টি আসনের মধ্যে বিএনপি জোট এবার 212টি আসনে বিজয় অর্জন করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হতে চলেছে জামায়াতে ইসলামী। একই সাথে সংসদ ও রাজপথে থেকে জামায়াতে ইসলামী তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জানান 32টি আসনে পুনরায় গণনা করতে হবে। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় বিভিন্ন অনিয়মের অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান। হামিদুর রহমান জানান, ইসি কোনো পদক্ষেপ না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশের পেছনে অন্য কারণ আছে কিনা খতিয়ে দেখা প্রয়োজন বলেও জানান তিনি। জানান, বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যে ভোট গণনা, ফলাফল প্রকাশে ত্রুটি হয়েছে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি। পার্টিকুলারলি 32টি আসন চিহ্নিত করা হয়েছে। স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হোক। দেশে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে, হয়তো 2 দিন পরে শপথ হবে। সেই পার্লামেন্টে রাজনীতির সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক, এটাই গণতন্ত্রের রেওয়াজ, পলিটিক্যাল কালচার নতুন দ্বারা আমরা তৈরি করতে চাই। আলোচিত শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। নেট দুনিয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, আবার কি ফিরছে সেই কঠোর পরীক্ষা নিয়ন্ত্রণের যুগ, যে যুগে একজন শিক্ষামন্ত্রী হেলিকপ্টারে করে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নকল খুঁজে বের করতেন। এই আলোচনা, বিতর্ক আর সম্ভাবনার বিশ্লেষণ নিয়ে আরো জানাচ্ছেন অনন্ত হাসান মাসুদ। তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। লেখাপড়া করলে কোনো ভয় নেই, আর লেখাপড়া না করলে ভয় থাকবেই। একদিন হঠাৎ খবর এলো পরীক্ষার হলে নকল চলছে, আর ঠিক তখনই আকাশে ভেসে উঠত একটি হেলিকপ্টার। মুহূর্তে কেন্দ্রের সামনে অবতরণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সবাই হতভম্ব, কারণ কেউ জানত না তিনি কখন কোথায় হাজির হবেন। বলা হচ্ছে এমনই এক কঠোর, সাহসী এবং আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল মিলন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। নেট দুনিয়ায় নতুন করে প্রশ্ন, আবার কি ফিরছে সেই কঠোর পরীক্ষা নিয়ন্ত্রণের যুগ, যে যুগে হেলিকপ্টার এসে নকল খুঁজে বের করতেন একজন শিক্ষামন্ত্রী।
একসময় অভিযোগ উঠেছিল কিছু শিক্ষকই পরীক্ষার হলে নকল সরবরাহ করতেন, কিন্তু তার সময় সেই দৃশ্য বদলে যায় নাটকীয়ভাবে। স্থানীয়দের দাবি, তার আকস্মিক পরিদর্শনের খবর পেলেই অনিয়মে জড়িতরা কেন্দ্র ছেড়ে পালাতেন, কেউ কেউ নাকি ডোবা পেরিয়ে গ্রামে লুকাতেন। এমনকি এক পরীক্ষা কেন্দ্রে জালিয়াতির অভিযোগ এক প্রিন্সিপালকে সরাসরি হেলিকপ্টারে তুলে ঢাকায় নিয়ে আসার ঘটনাও তখন ব্যাপক আলোড়ন তোলে। ফলে পরীক্ষায় নকল যেন রাতারাতি আতঙ্কে পরিণত হয়েছিল। বিশ্লেষকদের মতে, স্বাধীনতার পর বাংলাদেশের শিক্ষা প্রশাসনে কঠোর নজরদারি ও মাঠ পর্যায়ের অভিযানের এমন উদাহরণ খুব কমই দেখা গেছে। তখন তার মেয়াদকালে পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এমন দাবি এখনো শোনা যায় শিক্ষক অভিভাবকদের মুখে। অনেকেই বলেন, সেই সময়ে নকল করে পাশ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ফলে শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছিল এক ধরনের ভয় মিশ্রিত শৃঙ্খলা, যা আজও আলোচনায় আসে উদাহরণ হিসেবে। সম্প্রতি আবারও নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জল্পনা, তিনি কি আবারও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন? যদি পান, তবে কি ফিরবে সেই হেলিকপ্টার অভিযান আর কঠোর নিয়ন্ত্রণ, নাকি সময় বদলাবে পদ্ধতিও? প্রশ্ন অনেক, উত্তর এখনও অজানা। তবে নিশ্চিত একটাই, তার নাম উচ্চারিত হলে শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা, সাহসী সিদ্ধান্ত আর নাটকীয় অভিযানের গল্প আবারও আলোচনায় উঠে আসে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আলোচনা থাকছে। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল। প্রয়োজনীয় সহায়তার নিশ্চয়তা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কেদা রাজ্যের আলোর সেতার ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মানিকার নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলটি ক্যাম্পে আটক 5 জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দল আটক ব্যক্তিদের পরিচয়, আটক হওয়ার কারণ, আইনগত অবস্থান ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। সাক্ষাৎকালে আটক বাংলাদেশিদের ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতি, স্বাস্থ্যগত অবস্থা এবং অন্যান্য সমস্যার বিষয়েও আলোচনা করা হয়। তারা তাদের অভিজ্ঞতা, আটক হওয়ার প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন, তাহলে টানা কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্রের সেনারা। এবারের হামলা দীর্ঘস্থায়ী হবে, সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে। 2 মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলেছেন, 2 দেশের মধ্যে এর আগে যেমন সংঘাত দেখা গিয়েছিল, এবার সংঘাত শুরু হলে এটি আগের তুলনায় গুরুতর হবে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তারা তাদের নাম প্রকাশ করেননি। তবে হামলার এই পরিকল্পনা ফাঁসের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা কূটনৈতিক আলোচনা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা বেড়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স। আগামী মঙ্গলবার জেনেভায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে ফের বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রোসনার। সেখানে ওমানের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। স্পেনে প্রবাসীদের জন্য সুবর্ণ সুযোগ, বৈধতা পাচ্ছে 5 লাখ অভিবাসী। কাগজপত্র জটিলতায় 10,000 বাংলাদেশের বঞ্চিত হওয়ার আশঙ্কা। ইতালির নাগরিকত্ব আইনে আসছে বড় পরিবর্তন, কমছে আমলাতান্ত্রিক জটিলতা, উপকৃত হবেন বাংলাদেশি সহ অভিবাসীরা। মালদ্বীপের থিলাফুসিতে বাংলাদেশি শ্রমিক নিহত, 2 দিন নিখোঁজের পর মরদেহ উদ্ধার, অভিযুক্তের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর। এবং মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল। প্রয়োজনীয় সহায়তার নিশ্চয়তা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।